পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই পরবর্তীতে আমাকে আরো এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের আলোচিত অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ, এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের নেপোলিয়ন রাশিয়া আক্রমণ কেন করেছিলেন সেই বিষয় নিয়ে আলোচনা শুরু করব। 1807 খ্রিস্টাব্দে ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, যা ইউরোপের ইতিহাসে এক গভীর ঐতিহাসিক বিবরণ বহন করে নিয়ে চলে। এই টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হওয়ার পর নেপোলিয়ন বোনাপার্ট 1812 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করেছিলেন। এই রাশিয়া আক্রমণের পেছনে যে সমস্ত ঘটনা বা কারণগুলি ছিল তা হলো, ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ রাশিয়া, তার সঙ্গে নেপোলিয়নের তিক্ততা বেড়েছিল মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, তুরস্ক, পোল্যান্ড, ওল্ডেনবার্গ প্রভৃতি বিভিন্ন বিষয়সমূহগুলোর জন্য। আর ঠিক এইরকম এক উত্তেজক অবস্থায় রাশিয়া নেপোলিয়নকে এক চরমপত্র পাঠিয়েছিল। তার মাধ্যমে তারা দাবি করেছিল যে রাশিয়াকে নিরপেক্ষ দেশগুলির সঙ্গে বাণিজ্যের সুযোগ দিতে হবে, ডানজিকের সেনাবাহিনী হ্রাস করতে হবে এবং প্রাশিয়ার দখলদারি ত্যাগ করতে হবে। নেপোলিয়ন রাশিয়ার এই চরমপত্রকে প্রত্যাখ্যান করেছিল আর 1812 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করেছিল। এই রাশিয়া আক্রমণ করার জন্য নেপোলিয়ন হল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, ইটালি সহ ইউরোপের প্রায় 20টি দেশ থেকে আনুমানিক 6,75,000 সৈন্য নিয়ে এক সৈন্যবাহিনী গঠন করেছিলেন, যাকে বলা হতো মহতী সেনাদল বা গ্র্যান্ড আর্মি। নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেছিলেন 1812 খ্রিস্টাব্দের 26শে জুন। এই রাশিয়া আক্রমণ করলে রুশ সেনাবাহিনী ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ না করে ক্রমশ তারা পিছিয়ে যায়। এই পিছু হটে যাওয়ার সময় রুশ বাহিনী পোড়ামাটি নীতি অনুসরণ করে শহর, গ্রাম, বাসস্থান, খাদ্য, বস্ত্র সবকিছুই পুড়িয়ে দিয়ে যায়। এমনকি তারা পানীয় জলেও বিষ মিশিয়ে দেয়, যাতে নেপোলিয়নের সৈন্যবাহিনী তা ব্যবহার না করতে পারে। রুশ সেনাবাহিনী 1812 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর রাজধানী মস্কো থেকে 75 মাইল দূরে বোরোডিনো গ্রামে নেপোলিয়নের সেনাবাহিনীকে বাধা দেয়। এই বোরোডিনের যুদ্ধে নেপোলিয়ন জয়লাভ করলেও তিনি প্রায় তার 30,000 সৈন্যকে হারিয়েছিলেন, অর্থাৎ প্রায় 30,000 সৈন্য মারা গিয়েছিল। 1812 খ্রিস্টাব্দের 14ই সেপ্টেম্বর নেপোলিয়ন বিনা বাধায় তৎকালীন রাশিয়ার রাজধানী মস্কোয় প্রবেশ করেছিলেন, কিন্তু তখন মস্কো ছিল জনশূন্য এবং চারিদিকে অগ্নিদগ্ধ পরিস্থিতি। এত কিছু সত্ত্বেও নেপোলিয়ন মস্কোতে 5 সপ্তাহ অপেক্ষা করেছিলেন, কারণ তিনি আশা করেছিলেন যে রাশিয়ার প্রধান অর্থাৎ জার খুব শীঘ্রই দূত পাঠিয়ে নেপোলিয়নের সঙ্গে শান্তি চুক্তির প্রস্তাব দেবেন। কিন্তু রাশিয়ার প্রধান অর্থাৎ জার
মস্কো থেকে প্রায় 300 মাইল দূরে সেন্ট পিটার্সবার্গে অবস্থান করেছিলেন। এরপর তিনি নেপোলিয়নের বিরুদ্ধে পাল্টা আক্রমণের প্রস্তুতি শুরু করেছিলেন, যার ফলে ইতিমধ্যে রাশিয়ার আবহাওয়া নেপোলিয়নের সেনাবাহিনীকে বিধ্বস্ত করে দিয়েছিল। অক্টোবর মাসের প্রচন্ড শীত সঙ্গে টাইফাস নামক এক মারণ জ্বরের প্রকোপে নেপোলিয়নের সৈন্যবাহিনী ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়ে গিয়েছিল। আবার এই সময় একদিকে কোসাক নামক গেরিলা ও রুশ বাহিনীর আক্রমণ এবং অন্যদিকে শীত, তুষারপাত ও জ্বরে নেপোলিয়নের সেনাবাহিনীর অসংখ্য সৈন্য কাবু হয়ে প্রাণ হারিয়েছিল। 19 অক্টোবর তিনি গ্র্যান্ড আর্মির অবশিষ্ট সৈন্যদের দ্রুত নিজেদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। নেপোলিয়নের মাত্র 50,000 সৈন্য এবং তার সঙ্গে সেই শোচনীয় ব্যর্থতার যে গ্লানি, সেগুলোকে সঙ্গে নিয়েই ফ্রান্সে ফিরে এসেছিলেন। 1812 খ্রিস্টাব্দের এই রাশিয়া আক্রমণের যে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিল, তার উপর ভিত্তি করে এই 1807 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত টিলসিটের সন্ধিতে ফ্রান্স ও রাশিয়া যে আমৃত্যু বন্ধুত্বের চুক্তি স্বাক্ষর করেছিল, তা কিন্তু আর বন্ধুত্বের পর্যায়ে ছিল না। এরপরে আমি তোমাদের এই যে নেপোলিয়নের রাশিয়া তথা মস্কো অভিযান যে ব্যর্থ হয়েছিল, তার পেছনে যে সমস্ত কারণগুলি ছিল, সেগুলো নিয়ে আলোচনা করব। 1812 খ্রিস্টাব্দের 26 জুন প্রায় 6 লক্ষের ওপর সৈন্যবাহিনী নিয়ে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট রাশিয়া আক্রমণ করেছিলেন। কিন্তু তার এই সুবিশাল অভিযান নানা দিক থেকে নানা কারণে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। নেপোলিয়নের সংগঠিত এই বাহিনী রাশিয়ার রাজধানী মস্কোর দিকে রওনা দিলে রুশ বাহিনী ক্রমশ পিছিয়ে গেছিল এবং তারা পোড়ামাটির নীতি গ্রহণ করেছিল। এই পোড়ামাটি নীতি অনুসারে রুশ বাহিনী পিছিয়ে যাওয়ার সময় তারা পরিত্যক্ত খাদ্য, বস্ত্র, বাসস্থান, শস্যের ক্ষেত, পানীয় জল প্রভৃতিকে এমনভাবেই নষ্ট করে দিয়েছিল যাতে শত্রু বাহিনীরা সেগুলোকে আর কোনো মতেই ব্যবহার করার সুযোগ না পায়। অক্টোবরের শেষের দিকে খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদির অভাব ফরাসি সেনাদলের মনোবলকে সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছিল। রাশিয়ার প্রাকৃতিক অবস্থা ও নেপোলিয়নের এই মস্কো অভিযানকে ব্যর্থ করতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। রাশিয়ায় জুলাই মাসের প্রবল বর্ষণ, আগস্ট মাসে প্রচন্ড দাবদাহ এবং অক্টোবরে তীব্র শীতের যে প্রকোপ, তার সঙ্গে টাইফাস নামক জ্বরের ফলে নেপোলিয়ন এবং তার সৈন্যদলকে ফ্রান্সে ফিরে যেতে বাধ্য করেছিল। অক্টোবর মাসের শেষের দিকের খাদ্য, বস্ত্র, বাসস্থান প্রভৃতির অভাবের সঙ্গে সঙ্গে প্রতিকূল আবহাওয়ায় ফরাসি সৈন্যবাহিনী প্রচন্ড দুর্বিপাকে পড়েছিল। আর এই রকম পরিস্থিতির মধ্যে গ্র্যান্ড আর্মির অনেক সেনাই রুশ কোসাক গেরিলাদের হাতে প্রাণ হারিয়েছিল। এই সময় একটি গুজবও ছড়িয়েছিল, সেটি হলো প্যারিসে ম্যাল্টে নামে এক প্রজাতন্ত্রী সেনাবাহিনীর সেনাপতি নেপোলিয়নের মৃত্যু সংবাদকে রটিয়ে সিংহাসন দখলের চেষ্টা করছে। এই রকমের সংবাদ যখন মস্কোতে নেপোলিয়ন অবস্থান করছিলেন, তখন নেপোলিয়ন সিংহাসন রক্ষার তাগিদে দ্রুতই ফ্রান্সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই এতগুলি ঘটনার ওপর ভিত্তি করে বলা যায়, নেপোলিয়নের এই রাশিয়া তথা মস্কো অভিযান শুধুমাত্র একটি কারণেই ব্যর্থ হয়নি। এই ব্যর্থতার পেছনে
নানা ধরনের কারণ জড়িত ছিল। নেপোলিয়নের এই মস্কো অভিযানের ব্যর্থতা সমগ্র ইউরোপেই নতুন ধরনের উন্মাদনার সৃষ্টি করেছিল। প্রথমতই যেটা সকলের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল তা হলো নেপোলিয়ন যে অপরাজেয় নন তা প্রমাণিত হয়েছিল, আর তা প্রমাণিত হওয়ার পর ইউরোপীয় শক্তিগুলি পুনরায় নেপোলিয়নের বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছিল, যাদের মধ্যে অন্যতম ছিল ইংল্যান্ড, রাশিয়া, প্রাশিয়া। তারা সম্মিলিতভাবে চতুর্থ শক্তিজোট গঠন করেছিল এবং তারা সেখান থেকে তাদের যে চুক্তি হয়েছিল তার মাধ্যমে তারা সিদ্ধান্ত নিয়েছিল নেপোলিয়নের পতন না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবে। এছাড়াও ইউরোপের অন্যান্য দেশে নেপোলিয়নের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছিল তখন থেকেই নেপোলিয়নের পতন অনিবার্য হয়ে উঠেছিল। আজকের এই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন তোমাদের নবম শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।